রুহি, তোমার পিছনে ছায়াটা কিসের? মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। একদম ভয় দেখাবে না আমাকে রুদ্র। ভিডিও কলে তুমি ছায়া দেখছো, পরে ভূত দেখতে পাবে। জানো না আমি কত ভীতু। একে তো এই নতুন জায়গায় আমি একা। বিয়ের 2 মাস যেতে না যেতেই এমন ভুতুরে জায়গায় আসতে হলো। ইচ্ছে হচ্ছে জব ছেড়ে দেই। একদম আমার সাথে এই ধরনের মজা তুমি করবে না। রুহি, কুল ডাউন। আমি সত্যি একটা ছায়ার মতো দেখতে পেলাম। হয়তো তোমারই ছায়া। যাই হোক, ওষুধ খেয়েছে তো? হ্যাঁ, খেয়েছি। রুহি আর রুদ্রর পরিচয় 3 বছর আগে। একটা অফিস পার্টিতে আলাপ হয়েছিল দুজনের। প্রথম দেখাতেই ভালো লেগেছিল একে অপরকে। রুদ্রর ব্যবহার আজও সেই প্রথম দিনের মতো। একটা মেয়ে একটা ছেলের থেকে সম্মান আর সুন্দর ব্যবহার আশা করে। রুহিও তাই চেয়েছিল। তাই তো দেরিতে হলেও সঠিক মানুষ তার জীবনে এসেছে। 2 মাস হলো বিয়ে হয়েছে দুজনের। একদম ঘরোয়াভাবে। জমকহীন বিয়ে। খুব কাছের বন্ধু ছাড়া আর কেউই ছিল না। রুহির আত্মীয় স্বজন সেরকম কেউ নেই। মা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এরপর থেকে তার বাবা নিখোঁজ। দিদা তাকে সামলেছেন। বহু চেষ্টা করেও বাবাকে খুঁজে পাওয়া যায়নি। দিদারও এখন বয়স হয়েছে। এত বড় বাড়িতে দিদা এখন একাই থাকেন। রান্না আর ঘরের কাজ করে দেওয়ার জন্য সাথে একজন থাকেন। রুহি দিদাকে ছেড়ে দূরে থাকলেও সবসময় খবর রাখে দিদার। এখন তো আবার অনেকটাই দূরে, এমনকি রুদ্র থেকেও। রুহি বারবার বলেছিল রুদ্রকে দিদার সাথে ওই বাড়িতে থাকার জন্য। রুদ্র নিজের ফ্ল্যাটেই থাকতে চায়। বরং সে নিজেই দিদাকে এখানে রাখতে চেয়েছিল। কিন্তু দিদা ওই বাড়ি ছেড়ে আসেননি। 3জন মানুষ 3 দিকে। তারপরেও একটা বাঁধনে বাধা পড়ে আছে। এইসব ভাবতে ভাবতে অন্ধকার আরও গাঢ় হলো। এখন রাত্রি 10টা। শহরে এখন কোনো রাতই নয়। কিন্তু এই পাহাড়ি জায়গায় রাত যেন গভীর এখন। এখানকার মানুষের দৈনন্দিন জীবনের রুটিন বেশ সুন্দর। পরিশ্রমী মানুষ সব খুব ভোর থেকে উঠে কাজ শুরু করেন। তাই রাত নামতে না নামতেই ক্লান্তি নেমে আসে। এমন সুখী মানুষ খুবই কম দেখা যায় শহরের দিকে। সবে 1 সপ্তাহ হলো এখানে এসেছে। অফিস থেকে সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সিমসাম এর ঘরখানাও খুব পছন্দের। রুদ্র আর দিদা এসে সবকিছু সাজিয়ে দিয়ে গেছে। তবুও দিন শেষে কাছের মানুষ না থাকলে বড্ড কষ্ট হয়। এই একাকিত্ব মেনে নেওয়া যায় না। মায়ের মৃত্যুর পর বাবার নিখোঁজ হওয়া, যেন একই সাথে দুজনকে হারানো। খুব খারাপ সময় পার করে এসেছে রুহি। সেই একাকিত্ব যেন তাকে আবারও গ্রাস করছে। রুদ্র তার অতীত জানে, তাই রুহিকে একলা ছাড়তে চায়নি। কিন্তু রুহি এই জবটা এখনই ছাড়তে চাইছে না। এদিকে রুদ্রর পক্ষেও জব ছেড়ে রুহির সাথে এখানে থাকা সম্ভব নয়। রুহি ফ্রেশ হতে গেল। হঠাৎই আবার লোডশেডিং। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মোমবাতিটা জ্বালালো। তারপর বিছানার দিকে চোখ যেতেই একটা শীতল স্রোত যেন তার শরীর দিয়ে বেয়ে গেল। রুহি দেখল ঠিক তার মতোই দেখতে একদম, যেন সে নিজেই বিছানায় বসে আছে। কাকে দেখছে সে? একদম একই রকম দেখতে। এত রাতে এইসব কি হচ্ছে তার সাথে? চিৎকার করতে গিয়ে বুঝতে পারল গলা থেকে কোনো কথা বেরোচ্ছে না। শুধু তার বুকের মধ্যে হার্টবিটের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে। চারদিক যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। ঠিক এই মুহূর্তে রুহি কি করবে ভেবে পেল না। কে এই মেয়েটা, যে এখনো রুহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে? সম্পূর্ণ রুহির মতো দেখতে। কি হচ্ছে এই মুহূর্তে? এবার এই অবয়ব উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে এলো। তার দিকে যত এগিয়ে আসছে রুহি ভয়ে পিছানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মনে হলো সারা শরীর যেন ভারী হয়ে গেছে। অবয়ব ধীরে ধীরে যেন ছায়ায় পরিণত হলো। সেই ছায়া আরও সামনে এগিয়ে আসতেই রুহি ভয়ে অজ্ঞান হয়ে গেল। সকাল হয়েছে অনেক আগে। মানুষ নিজের নিজের কাজে ব্যস্ত। সকালের জলখাবার দিতে এসেছিল একজন। বারবার ডেকেও রুহির সাড়া না পেয়ে ফিরে গেছে। হয়তো ভেবেছে শহরে মানুষদের দেরিতে ঘুম ভাঙে। রুদ্র এই নিয়ে 12বার ফোন করলো রুহিকে। 13বার ফোনটা রিং হয়ে যাওয়ার শেষ সময়টাতে ফোনটা রিসিভ করলো রুহি। রুহির গভীর ঘুমে আচ্ছন্ন গলার ভয়ে শুনে রুদ্র বলল, তুমি কি রাতে ঘুমাওনি ভালো করে? এত বেলা অবধি ঘুমানোর তো কথা নয়। রুহি কোনো রকমে বলল, না না, ঘুম ঠিকই হয়েছে। তুমি চিন্তা করো না। আমি ফ্রেশ হয়ে কল করছি তোমায়। রুহি দেখল সে বিছানায় আছে। কিন্তু গত রাতের কথা তার স্পষ্ট মনে আছে। এই ঘরে, এই বিছানাতে অবিকল তার মতো দেখতে একজন ছিল। কে সে? কোথায় বা গেল? কিছু বুঝতে পারছে না রুহি। শুধু মনে পড়ছে গত রাতে ছায়াটা তার দিকে এগিয়ে আসতেই সব অন্ধকার হয়ে গেল। মাথায় হাজারটা প্রশ্ন নিয়ে বিছানা থেকে নামতেই চোখ গেল আয়নাটার দিকে।
সেখানে মোমবাতিটা তখনও নামানো আছে। রাতে খুব অল্প সময়ের জন্য জ্বলেছিল মোমবাতিটা। একটুও কাজে মন দিতে পারছে না রুহি। মনটা বড্ড অস্থির লাগছে। অফিস থেকে বাইরে বেরিয়ে একটু খোলা জায়গায় চোখ বুজে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। মনকে সান্ত্বনা দিল, হয়তো কাল রাতে যা ঘটেছে সবই ওর মনের ভুল। ওষুধপাতি সব নিজে কিনে পাঠিয়েছে রুদ্র। কোনো কিছু কমতি রাখেনি সে। রুদ্র না থাকলে নিজের ভয়ঙ্কর অতীত থেকে কখনোই সে বেরিয়ে আসতে পারত না। বিনিময়ে রুদ্রকে সে যেন কিছুই দিতে পারেনি। এই কথা যতবার রুদ্রকে সে বলেছে, রুদ্র অভিমান করে বলেছে, সম্পর্কের মধ্যে লেনদেন বলে কিছুই হয় না, তাই বিনিময় বলে কিছুই নেই। এই যে আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসার জন্য সব কিছুই করতে পারি। রুহি সেই মুহূর্তে রুদ্রর বুকে মাথা রেখেছে। এমন আশ্রয় তো মানুষ চায়। খেয়াল হলো রুদ্রকে তো আর ফোন করা হয়নি। ফোনটা বের করে রুদ্রকে ফোন করতে, কি ব্যাপার রুহি, সব ঠিক আছে তো? সকালে ফোন করবে বলে করলে না, এখন দুপুরে সময় হলো তোমার, খেয়েছো তুমি? উফ, থামো থামো, এক এক করে প্রশ্ন করো। খুব মজা হচ্ছে না তোমার? এদিকে আমি চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা, আর মজা করছি না, আমি ঠিক আছি, সব ঠিক আছে। ব্যস্ত ছিলাম, তাই ফোন করা হয়নি। এখন একটু ফ্রি হলাম, এবার খাবো আমি। আচ্ছা রুদ্র, একটা সত্যি কথা বলবে? কি সত্যি কথা? তুমি কাল রাতে বললে ভিডিও কলে একটা ছায়া দেখতে পাচ্ছ। সেই ছায়াটা কেমন ছিল? মাথার মধ্যে এইসব ঘুরপাক খাচ্ছে নাকি তোমার? বাদ দাও তো, তোমার ছায়াটাই আমি দেখেছি দেওয়ালে। তবে তুমি বিছানায় বসে ভিডিও কলে করছিলে, কিন্তু আমার মনে হলো ছায়াটা দেখে যেন তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। এইসব বাদ দাও, মাথা থেকে ঝেড়ে ফেলো। ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ গো, খাচ্ছি। তুমি লাঞ্চ করেছো? না, এবার যাব। তার আগে দিদাকে একবার কল করে নিই। আর তুমি সন্ধেবেলা দিদাকে কল করবে। ফোনটা রাখার পর আবার সেই ছায়ের ব্যাপারটা নিয়ে ভাবতে থাকলো রুহি। ফিরতে ফিরতেই সন্ধে হয়ে গেল। অল্প একটু খাবার খাওয়ার পর ওষুধটা খেলো। শরীর বড্ড ক্লান্ত। রুদ্রর সাথে দু একটা কথা বলার পর ফোনটা রেখে দিল রুহি। এই মুহূর্তে দিদাকে ফোন করা যাবে না। দিদা ফোন ধরলে ছাড়তে চাইবে না। এদিকে রুহির চোখ যেন জড়িয়ে আসছে। ভাবলো একটু চোখটা বন্ধ করে রেখে শুলে হয়তো ঠিক হয়ে যাবে, তারপর দিদাকে ফোন করবে। চোখটা একটু লেগে গিয়েছিল। ঘুমের মধ্যেও রুহি বুঝতে পারছে কেউ যেন খুব কাছ থেকে তার দিকে তাকিয়ে আছে। এক দৃষ্টিতে যেন রুহিকে দেখেই যাচ্ছে। হঠাৎ ঘুমটা ভাঙতেই বুক ধড়পড় করে উঠল। আবার সেই সকালের মতো এক অস্থিরতা লাগছে মনে। ঘড়ির কাঁটাতে তখন রাত্রি 12টা। এই সময় দিদাকে আর ফোন করা ঠিক হবে না। রুদ্র 3-4 বার ফোন করেছে। ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারিনি রুহি। এখন আর কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। চোখে যেন ঘুম ছাড়তেই চাইছে না। নিজের রুমের পাশে একটা ছোট্ট কিচেন আছে, পুরোটাই কাঠের তৈরি, কিন্তু দেখলে বুঝতে পারা যাবে না। বেশ সুন্দর করে ঘরখানা সাজানো। পাহাড়ি অঞ্চলে এইরকম বাড়ি অনেক দেখতে পাওয়া যায়। গলাটা শুকিয়ে গেছে, বোতল পুরো খালি। জল ভরতে যাবে বলে উঠল রুহি। পা যেন চলতে চাইছে না। তবুও ধীরে ধীরে কিচেন রুমে গেল। জল ভরে নিজের রুমে আসার মুহূর্তে হঠাৎ রুহি থমকে গেল। একটু আগেই জানালার দিকে কিছু একটা দেখতে পেল। ভয়ে ভয়ে তাকানোর চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুই দেখতে পেল না। হয়তো অতিরিক্ত ক্লান্তির জন্য মনের ভুল হতে পারে। তবুও যেন একটা গা ছমছমে ভাব। ধীরে ধীরে নিজের রুমে যেতেই দেওয়ালে আবার সেই ছায়াটা দেখতে পেল। এই মুহূর্তে চোখ থেকে সব ঘুম যেন উধাও হয়ে গেল। ভয়ে ভয়ে প্রশ্ন করল, এখানে কি কেউ আছো? যদি থেকে থাকো, কে তুমি? কি চাও? ধীরে ধীরে নিজের বিছানায় এগিয়ে গেল রুহি। ছায়াটা যেন কিছু বলতে চাইছে রুহিকে। রুহি আবারও ছায়াটার দিকে তাকিয়ে বলল, কে তুমি? কিছুক্ষণ পর অস্পষ্ট একটা হাসির শব্দ শুনতে পেল। রুহি অনুভব করল তার হাত পা যেন ঠান্ডা হয়ে গেছে। ধীরে ধীরে বিছানার সাথে যেন মিলিয়ে গেল রুহি। সকালে ঘুম ভাঙতেই রুহি বুঝতে পারল তার সাথে কিছু একটা হচ্ছে। প্রতি রাতে একটা ছায়া সে দেখতে পাচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা কিছুতেই বুঝতে পারছে না। ফোনটা হাতে নিয়ে দেখল রুদ্র বহুবার ফোন করেছে। নিজে কল ব্যাক করে দু একটা কথা বলে ফ্রেশ হওয়ার বাহানা দিয়ে ফোনটা রেখে দিল। রাতের এই ঘটনাগুলো কিছুই জানালো না রুদ্রকে। এই মুহূর্তে কারো সাথে কথা বলতে ইচ্ছা করছে না। তবুও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল রুহি অফিস যাওয়ার জন্য। অফিস বেরোবার আগে এই কটেজের কেয়ারটেকারের কাছে গিয়ে
দু একটা কথা বলতে বলতে জিজ্ঞাসা করলো রুহি, আচ্ছা, এই কটেজের আশেপাশে রাতে কেউ কি ঘোরাঘুরি করে নাকি? কেয়ারটেকার বললেন, না না মেম সাহেব, কেউ ঘোরাঘুরি করে না তো। কিন্তু কেন বলুন তো? রুহি না চাইতেও বাধ্য হয়ে বলল, আসলে দুদিন ধরে আমি একটা ছায়া দেখতে পাচ্ছি। এই কথাটা শোনার পর কেয়ারটেকারের মুখখানা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। দিনটা তাড়াতাড়ি পেরিয়ে গেল। বাড়িতে ফিরতে আজ একটু দেরি হয়ে গেল রুহির। কিন্তু বাড়ির কাছে এসে বুঝল দরজাটা খোলা। কিন্তু চাবি তো তার কাছে থাকে। তাহলে দরজাটা খোলা কেন? ভয়ে ভয়ে ভেতরে ঢুকল। বেডরুমে কাউকে দেখতে পেল না। কিচেনের দিকে ধীরে ধীরে এগোতেই আটকে উঠল রুহি। সাদা শাড়ি পরে ঘোমটা নিয়ে আচমকা তার সামনে এসে দাঁড়ালো কেউ। ভয়ে চিৎকার করতে যাবে, সেই সময় রুদ্র মুখ চেপে ধরে বলল, আরে আমি রুদ্র, তোমাকে একটু ভয় দেখাচ্ছিলাম। রুহির আর একটুর জন্য হার্টফেল হতে হতে রয়ে গেল যেন। রুদ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো রুহি। রুদ্র বলল, আমার কাছে এই রুমের চাবি ছিল, তো তাই ভাবলাম না জানিয়ে এসে সারপ্রাইজ দেব। তারপর এই দুষ্ট বুদ্ধিটা মাথায় এলো। রুহি তখনও কেঁদে যাচ্ছে। রুহিকে থামানোর জন্য বলল, আমাকে সাদা শাড়িতে কত সুন্দরী লাগছে দেখো। রুহি কান্না থামিয়ে রেগে গিয়ে বলল, এইভাবে কেউ মজা করে? এক্ষুনি আমার হার্ট ফেল হয়ে যেত। রুদ্র রুহিকে মুখটা চেপে ধরে বলল, আমি থাকতে তোমার কিছুই হতে দেব না। সত্যিকারের ভূত এলেও তার সাথে আমি লড়াই করে নেব। রুহি কথাটা শুনে শান্ত হলো। ঠিক এই মুহূর্তে রুদ্রকে তার ভীষণ দরকার ছিল। রুদ্র এবার অভিমান করে বলল, সে ভোর হওয়ার আগে বাড়ি থেকে বেরিয়েছি। এখানে এসে বইয়ের জন্য পছন্দের খাবার বানিয়েছি, তবুও ম্যাডাম আমাকে একটুও ভালোবাসে না। রুহি হাসতে হাসতে বলল, হ্যাঁ তো, ঠিকই বলেছ। এরকম পাজি ছেলেকে আমি ভালোবাসি না। জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু রুদ্র, আমি এই ঘরে আরও একজনের অস্তিত্ব অনুভব করি। একটা ছায়া আমি দেখতে পাই, এমনকি আমার মতোই একজন দেখতে, যে এই বিছানায় বসেছিল। কি বলছো রুহি? তোমার মতোই দেখতে? তুমি না থাকিস সে যদি আমার কাছে আসে, আর আমি যদি তোমাকে ভেবে জড়িয়ে ধরি, তাহলে কি হবে? তোমার সব কথাতেই মজা। আমি কদিন ধরে অশরীরী কিছু অনুভব করছি। ভেবেছিলাম তোমাকে জানাবো না, কিন্তু তাও তোমাকে বলে মন হালকা করতে চেয়েছিলাম। এখন দেখছি না জানালেই ভালো হতো। আচ্ছা, রাগ করছো কেন? আর মজা করব না। শোনো ডার্লি, ভূত প্রেত বলে কিছু হয় না। এইসব মনের ভুল তোমার। তুমি নিজের ছায়া দেখে নিজেই ভয় পাচ্ছ। এখানে একা থাকো, যত সব ওভার থিঙ্কিং করো, তাই জন্য মনের ওপর একটা চাপ পড়ছে। আমি এখন কদিন আছি, তোমাকে সুস্থ করে বাড়ি যাব। ওষুধগুলো ঠিকমতো খাও, খাবার খাও, কোনো চাপ না নিয়ে রিল্যাক্স থাকো। আমি আছি তো তোমার সাথে। রুহি আর কথা বাড়ালো না। রুদ্রর মুখে মাথাটা রেখে শুয়ে পড়ল। আজও ভীষণ ঘুম পাচ্ছে, তবে ওষুধটা আজ আর খাওয়া হয়নি। ইচ্ছে করছে না খেতে। একটু পরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল দুজনেই। অফিস থেকে তাড়াতাড়ি আসবে রুহি। আজ বিকেলে সামনের একটা মন্দিরে যাবে। রুহি না থাকাতে রুদ্র রুমটা নিজের মতো করে গুছিয়ে দিল। কিছু ভৌতিক আর রহস্যের বই এনেছিল সাথে, সেইগুলো টেবিলে রাখল। রুহি বই পড়তে ভালোবাসে। বই পড়লে মনও ভালো থাকে। 15 বছর বয়সে রুহি মাকে হারিয়েছে। তারপর থেকেই বাবা নিখোঁজ। খুব খারাপ সময় সে পার করেছে অল্প বয়সে। রুহি কদিন ধরে লক্ষ্য করছে একজন পাগল, সারা গায়ে ধুলো, মাথা ভর্তি উস্কো খুস্কো চুল, দাড়ি গোফে ভর্তি পুরো মুখ, অফিসের সামনে বসে থাকে। কারো সাথে কথা বলে না, কেউ কিছু দিলে খায়ও না। কিন্তু রুহি কয়েকবার খাবার দিতে গিয়ে দেখেছে মানুষটা কেমন অসহায়ের মতো চেয়ে থাকে রুহির দিকে। এমনকি রুহি খাবার দিলে খায়। তাই রুহি ঠিক করেছে সে প্রতিদিন বেশি করে খাবার এনে দেবে। আজ রুহি খাবার দিতে গেলে হঠাৎ পাগলটা রুহির হাত ধরে চিৎকার করে বলল, চলে যা এখান থেকে, এখানে থাকলে বিপদ তোর। রুহি ভয়ে ছুটে পালিয়ে যায়। কিছুক্ষণ পর অফিসের জানালা দিয়ে দেখে পাগলটা আর সেখানে নেই। অফিসের কলিগরা রুহিকে শান্ত করে বলল, ওইসব পাগলের কথায় কান দিতে নেই। পাগলে কি না বলে। রুহির মনে কেমন একটা খটকা লাগলো। সবকিছুকে এত সহজ করে দেখাটা কি ঠিক হচ্ছে না? মনে হচ্ছে এর ভিতরে যেন অনেক রহস্য আছে। বিকেলের আগেই পৌঁছে গেল কটেজে। আজ রুদ্রর সাথে বেরোবে রুহি। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ল। 2 কিলোমিটার লাগলো যেতে। বেশ সুন্দর একটা জায়গা, চারিদিক সবুজ, কিন্তু মানুষজন এখানে বেশি নেই। হয়তো সামনে জঙ্গল আছে বলে
বিকেলের দিকে খুব একটা এখানে কেউ আসে না। রুদ্রর ফোন আসতেই রুদ্র একটু সাইডে গিয়ে কথা বলছিল। রুহি চারিদিক ঘুরে ফিরে দেখছিল, সবুজ জঙ্গল যেন তাকে ডাকছে। একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতেই হঠাৎ একজন তান্ত্রিক তার সামনে এসে দাঁড়ালো। রুহি ভয় পেয়ে গেল। তান্ত্রিক চিৎকার করে বলল, তোর বাড়ির পাপের জন্য তুই তোর স্বামীকে হারাবি। আগে তোর স্বামী মরবে, তারপর তুই। পাপ ছাড়বে না তোকে। সে ফিরে এসেছে, তোর অভিশাপ হয়ে ফিরে এসেছে। তার আত্মা তোর সাথেই ঘুরছে। রুহি কান চাপা দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করে রুদ্রকে ডাকল। রুদ্র শুনতে পেয়ে ছুটে তার কাছে এলো। রুহিকে সেখান থেকে নিয়ে মন্দিরে এসে বসালো। রুহি ভয়ে তখনও হাঁপাচ্ছে। কোনো রকমে বলল, একটা তান্ত্রিক কি যেন বলছিল। রুদ্র রুহিকে ওখানে বসে রেখে ছুটে জঙ্গলের কাছে গেল, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না। চারদিক খুঁজল। রুহিকে এসে বলল, কেউ কোথাও নেই ওখানে। তুমি কাকে দেখেছ? রুহি আর কথা বলার মতো অবস্থায় নেই। বাড়ি ফেরার সময় আর কোনো কথা রুহি বলল না। রুদ্র অনেক হাসানোর চেষ্টা করলো, কিন্তু রুহি চুপচাপ থাকলো। সন্ধে নেমেছে অনেক আগেই। রুহির মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রুদ্রকে বলে লাভ নেই। রুহি যা দেখছে, রুদ্র সেসব কিছুই দেখতে পাচ্ছে না। সকালে ওই পাগলটা রুহিকে বিপদের কথা বলল। বিকেলে তান্ত্রিকও বলল। একই দিন এই রকম ঘটনাগুলো এড়িয়ে যাওয়া যায় না। কি চলছে রুহিকে জানতেই হবে। তবে তার আগে রুদ্রকে এখান থেকে পাঠিয়ে দিতে হবে। রুদ্রর কোনো ক্ষতি হোক তা সে চায় না। রুদ্র নিজের 2 কাপ গরম কফি নিয়ে এসে বলল, প্লিজ রুহি, আর কালকের দিনটা থাকবো। অফিস থেকে ফোন করেছিল, তাড়াতাড়ি যেতে হবে। তাই বলছি, এমন মুখ গোমড়া করে থেকো না। সব মাথা থেকে ঝেড়ে ফেলো। এত স্ট্রেস নিও না প্লিজ, নয়তো আমি জব ছেড়ে এখানে চলে আসব, দিয়ে তোমাকে চোখে চোখে হারাবো। রুহি এক মুহূর্তে নিজের মুড ঠিক করে নিয়ে রুদ্রর কোলে এসে বসল। রুদ্র সেই সময় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উফ, আর কিচ্ছু চাই না জীবনে। এই পাহাড়ি জায়গায় 2 কাপ গরম কফি আর আমার প্রিয়তমা আমার কোলে। রাতের খাবার খাওয়ার সময় রুদ্র বলল, জানো রুহি, এখানে আমার পিসি থাকেন। বাবার সাথে পৈতৃক সম্পর্ক নিয়ে একটু বিবাদ হয়েছিল। তারপর পিসি আর কোনোদিন বাড়ি আসেনি। হঠাৎ সেদিন কোথা থেকে আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন করেছিলেন। আমারও বেশ ভালো লাগলো। আমি বিয়ে করেছি শুনে বললেন, তোমাকে নিয়ে পিসির কাছে যেতে। কাল যাবে রুহি? আমার খুব পিসিকে দেখতে ইচ্ছে করছে। রুহির সাথে সাথে রাজি হয়ে গেল। কাল সকালের দিকে বেরোবে দুজনে। রাতে ওষুধটা খাওয়ার পরে রুহি ঘুমিয়ে পড়ল। রুদ্র কিছুক্ষণ রুহির মাথাটা হাত বুলিয়ে দিতে দিতে নিজেও ঘুমিয়ে পড়ল। গভীর রাত। রুহির ঘুমটা ভাঙতেই আচমকা তাকালো। ঠিক ওর সামনেই ওর সেই অবয়ব দাঁড়িয়ে আছে। তবে আজ সারা মুখে রক্ত লেগে আছে তার। রুহি ভয়ে ভয়ে রুদ্রকে ডাকতে গিয়ে দেখল রুদ্র বিছানায় নেই। এবার সেই অবয়ব রুহির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সবাইকে শেষ করে দেব। তারপর আচমকা রুহির গলাটা টিপে ধরল। রুহি চিৎকার করে উঠল। রুদ্র সেই সময় রুমে এসে লাইট অন করে রুহিকে জড়িয়ে ধরল। কেউ কোথাও নেই, কিন্তু একটু আগেই রুহিকে গলা টিপে ধরা হয়েছিল। এটা কিছুতেই স্বপ্ন হতে পারে না। রুদ্র রুহিকে শান্ত করতে বলল, জল দিল। তারপর রুহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথাটা ভাবতে লাগল। রুদ্র জল খেতে উঠেছিল। ঠিক সেই সময় কিচেন রুমের জানালায় কাকে যেন দেখল রুদ্র। কিন্তু এত রাতে কে আসবে এখানে? কে রে দিদুন, আমাকে তো একেবারে ভুলে গেছিস। বুড়িটার একবারও খবর নিস না। তাও রুদ্র দুবেলা ফোন করে খবর নেয়। তোর তো সময়ও হয় না আমার জন্য। আমি জানি দিদা, তোমার অনেক অভিমান হয়েছে আমার ওপর। কদিন সত্যি একটু ব্যস্ত ছিলাম। রুহি কোনো ঘটনার কথা দিদাকে জানালো না। দিদার বয়স হয়েছে, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ করবেন। কাছেও কেউ নেই দেখার মতো। তাই সব কিছু গোপন রাখলো দিদার থেকে। আচ্ছা শোন, অনি এসেছিল কাল বিকেলে। এমনি টুকটাক কথা হলো। তোকে ফোন করলে আর ঝগড়া না করে ভালোভাবে কথা বলবি। অনি মানে অনিকেত মুখার্জি, ওই বাদরটা কি জন্য এসেছিল বাড়িতে? ওর সাহস কি করে হয়? 5 বছর ধরে গায়েব ছিল। ভাবলাম আমার বিরহে বোধহয় মারা গেছে। থামতো। ছেলেটা বারবার ক্ষমা চাইল। একটা ছেলে একটা মেয়ে বন্ধু থাকতে পারে না? কোনো একজনের মনে ভালোবাসার অনুভূতি ঠিকই সৃষ্টি হয়। তোর হয়নি, ওর হয়েছিল। তাই বলে আমি না বলাতে
ওকে সব কিছু ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হলো। একবার আমাদের বন্ধুত্বের কথা মনে পড়ল না? গিয়ে ভালোই করেছে। এখন তো পুলিশ হয়ে ফিরেছে। হ্যাঁ রে, ও তো এখন পুলিশ। আমাদের থানাতেই এসেছে। অনেক ফোন করলে ঝগড়া করিস না। এখন আমি রাখি। রুদ্র স্নান সেরে রুমে ঢুকে জিজ্ঞাসা করল, কে ফোন করেছিল রুহি? রুহি বলল, কে আবার? দিদা ফোন করেছিল। ভদ্র মহিলার খুব অভিমান হয়েছে। এখন তো মনে হচ্ছে আমার থেকে তুমি অনেক আপন হয়ে গেছো তার। আচ্ছা শোনো না, আমার এক বন্ধু আছে অনি। ও এখন পুলিশে চাকরি করে। অনেকদিন পর ওর খবর পেলাম। আমাকে ফোন করবে যদিও অনেক ঝগড়া করার বাকি আছে। রুদ্র কিছুটা রাগ করে বলল, সেই অনি যার কথা তুমি আমাকে বলেছিলে, তোমাকে প্রপোজ করেছিল, তুমি না করে দিয়েছিলে। এখন আবার সে পুলিশ হয়ে ফিরে এসেছে। না না রুহি, তুমি এই অনির থেকে দূরে থাকো। পুরনো আশিক অনেক ভয়ঙ্কর হয়। রুহি একটু ব্যঙ্গ করে বলল, ভয়টা কার, তোমার নাকি আমার? আমার মনে হচ্ছে তুমি একটু জেলাস ফিল করছো। রুদ্রর কথা না বাড়িয়ে বলল, বেশি তার সাথে যোগাযোগ রাখার দরকার নেই। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, পিসির বাড়ি যাব। গাড়ি করে গেলে পিসির বাড়ি যেতে মাত্র 25 মিনিট সময় লাগলো। এতটা কাছে থেকেও জানতো না এখানে পিসি থাকেন, কিংবা হয়তো রুদ্র ইচ্ছে করেই বলেনি। পারিবারিক একটা অশান্তি ছিল, সেটাই রুদ্র গোপন রাখতে চেয়েছিল হয়তো। বাড়ির ঠিকানায় এসে গাড়ি থামালো রুদ্র। চারিদিকের পরিবেশ কেমন যেন থমথমে, যদিও এই সাইডে মানুষজন খুবই কম থাকে। বাড়ি ঢুকেই কিছুটা অবাক হলো রুহি। ছিমছাম বাড়ি, সব দামি কাঠের আসবাবপত্র। তবে বাড়ির দেওয়ালে বেশ কয়েকটা ছবি আছে, যা ভীষণ ভয়ঙ্কর। সাধারণত কোনো বাড়িতে এরকম ছবি আগে রুহি দেখেনি। মানুষের পছন্দ আলাদা হতেই পারে, হয়তো পিসি এই ধরনের ছবি ভালোবাসেন। ছবির নিচে একটা নাম লেখা, নিভারানী স্যানাল। রুদ্রমুখে এই নামটা শুনেছি গতকাল। এটা তো পিসিরই নাম, তার মানে এই আঁকা ছবিগুলো সব পিসির। বাড়ির ভেতরটা এই ছবি আর সাজের জন্য কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে। হঠাৎ করে কেউ এই বাড়িতে এলে তান্ত্রিকের বাড়ি মনে করবে। সিঁড়ি দিয়ে এক ভদ্রমহিলা নেমে এলেন। কালো শাড়ি, কপালে বড় কালো টিপ, কাজল কালো চোখগুলো যেন বেশি আকর্ষণ করছে। নেমে এসে রুহিকে জড়িয়ে ধরে তিনি বললেন, রুহি তুমি এসেছো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। রুহি কিছুটা অবাক হলো। এতদিন পর দেখা হলো, অথচ ভাইপোর সাথে কথা না বলে রুহিকে আগে জড়িয়ে ধরলেন তিনি। এরপর বেশ কিছুক্ষণ গল্প হলো। পিসি বেশ আন্তরিক। এই অল্পক্ষণেই কি সুন্দর করে আপন করে নিলেন। ফিরতে হবে বলে দুপুরের খাবার তিনি প্যাক করে দিয়ে বললেন, বাইরের খাবার খাবে না, আমি রান্না করে রেখেছিলাম, সেই খাবার দিলাম, বাড়ি ফিরে খেয়ে নিও। দুজনে গল্প করতে করতে গাড়ি চালিয়ে আসছিল। রুদ্র হঠাৎ গাড়ির ব্রেক কষতেই রুহি কিছুটা ঘাবড়ে গেল। গাড়ির সামনে একজন হঠাৎই চলে এসেছেন। দুজনেই তাড়াতাড়ি গাড়ি থেকে নামল। সামনেই সেই পাগলটা দাঁড়িয়ে আছে। রুহি চিনতে পেরেই ছুটে গিয়ে হাত পা ভালো করে দেখে বলল, তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো কোথাও? এখানে তুমি কি করছো? তিনি তখন ইশারা করে দেখালেন তার খিদে পেয়েছে। রুহি গাড়ি থেকে ব্যাগটা নিয়ে এসে টাকা দিতে গেলে সাথে সাথে হাত নাড়লেন তিনি। রুহি আর কোনো উপায় না দেখে পিসির দেওয়া খাবারটা ওই পাগলের হাতে ধরিয়ে দিল। তিনি খাবার পেয়ে ধীরে ধীরে চলে গেলেন। রুদ্র কিছুটা অবাক হয়ে বলল, এটা কি হলো রুহি? পিসি খাবারটা আমাদের জন্য দিয়েছিলেন। রুহি কিছুটা নরম সুরে বলল, আমরা আজ বাইরে খাবো। এমনিতেই কাল তুমি চলে যাবে, আজ একটু বাইরে ঘুরে কাটাবো। রাত হয়েছে। ঘড়ির কাটাতে তখন রাত্রি 10টা। রুদ্র রুহিকে কাছে টেনে ঠোঁটের গভীরে ঠোঁট রাখতে যাবে, এমন সময় রুহির ফোনটা বেজে উঠল। রুদ্র কিছুটা বিরক্ত হয়ে বলল, কে এত রাতে ফোন করলো? নিজেই ফোনটা হাতে নিয়ে দেখল আননোন নাম্বার। ফোনটা রিসিভ করে বারবার হ্যালো বললেও ও প্রান্ত থেকে কেউ সাড়া দিল না। রুহি তখন রুদ্রকে বলল, হয়তো ভুলবশত ফোন করেছে, রং নাম্বার, বাদ দাও তো, ফোনটা রেখে দাও। রুদ্রর মনে কেমন যেন একটা খটকা লাগলো। রুহি আনমনে বলল, পিসি কিন্তু খুব ভালো। আচ্ছা, তুমি আগে কেন পিসির কথা বলনি? আমি এখানে প্রায় একা থাকি, ছুটি থাকলেই পিসির কাছে চলে যেতাম। রুদ্র হাসতে হাসতে বলল, আমি ভেবেছিলাম পিসি আমাদের সাথে সম্পর্ক রাখতে চান না, তাই তোমাকে পিসির কথা বলিনি। পিসি আমাকে ভীষণ ভালোবাসেন। কি সুন্দর আঁকেন তিনি। শিল্পী মানুষ নিলিবিলি পছন্দ করেন। বিয়ে না করে এভাবে জীবনটা পার করে দিলেন।
কথা বলতে বলতে রুহির আজকে আর ওষুধ খাওয়া হলো না। রাতটা যেন খুব তাড়াতাড়ি পার হয়ে গেল। সকাল হতে রুদ্র বেরিয়ে গেল নিজের শহরে। মনটা একটু খারাপ রুহির, রুদ্র জন্য, সাথে ভয়ও কাজ করছে। এবার তো রুহি ওই বাড়িতে একা। আবার যদি সেই ছায়াটা আসে। আচ্ছা, সত্যি কি এটা রুহির মনের ভুল? তাহলে ওই তান্ত্রিক যে সেদিন বলল। গতকাল রাতের সেই আননোন নাম্বার থেকে আবার ফোনটা এলো। রুহি রিসিভ করতেই ও প্রান্ত থেকে একজন নরম গলায় বলল, রুহি। রুহি এই গলার স্বর চেনে। এইভাবে নরম সুরে একজনই তার নাম ধরে ডাকত। রুহি অভিমানের সুরে বলল, হ্যাঁ, আমি রুহি বলছি। এখনো রাগ করে আছিস? না, রাগ কেন করবো আমি? কেমন আছিস তুই? হাজবেন্ড তোর একদম মনের মতো হয়েছে, তাই না রে? হ্যাঁ, একদমই তাই। ও একদম আমার মনের মতো। তাই তো এত ভালো আছি। অনেক কথা বলার আছে, জানার আছে। তবে তার আগে শোন, আমি আন্টি মানে তোর মায়ের কেসটা রিওপেন করেছি। আর পুরনো ফাইলে একটা বড় তথ্য পেয়েছি। কি তথ্য? আন্টি অ্যাক্সিডেন্টে মারা যাননি। অ্যাক্সিডেন্টের অনেক আগেই বিষক্রিয়ায় আন্টির মৃত্যু হয়েছিল। কি বলছিস তুই? সম্ভবত এটা আঙ্কেল মানে তোর বাবা জানতেন। তিনি এই কেসটা তখন ধামাচাপা দিয়েছিলেন। এখন তিনি তো নিখোঁজ। এইসব প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন। তার মানে বাবাই কি তাহলে মাকে? না না রোহি, পুরো শিওর না হওয়া অবধি এখন কিছু বলতে পারবো না। তুই আমাকে সাহায্য করবি। আমি আজ রাতেই বেরিয়ে যাব। কাল সকালেই পৌঁছে যাব তোর ওখানে। তোর ঠিকানাটা দে। আমি সামনাসামনি কথা বলতে চাই। সন্ধ্যের দিকে রুহি কটেজে ফিরে এসে একরাশ মন খারাপ, কষ্ট আর ক্লান্তি নিয়ে রাতে খাবারটা তাড়াতাড়ি খেয়ে ঔষধ খেয়ে শুয়ে পড়ল। আজ আর কিছু ভালো লাগছে না তার। রাত্রে 2টোর দিকে একটা গানের আওয়াজে ঘুমটা ভেঙে গেল রুহি। ভয়ে ভয়ে উঠল। এগিয়ে গেল জানালার দিকে। আলো আধারিতে বুঝতে পারল কেউ জানালায় বসে আছে। ভয়ে ভয়ে আরও একটু কাছে যেতেই বুঝতে পারল তারই সেই অবয়ব আজ এসেছে। রুহির দিকে তাকিয়ে বিকট হাসি হাসতে থাকল। রুহি ভয়ে দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে খাটের কোনায় মাথাটা লাগল। রুহির মনে হলো সবকিছু যেন অন্ধকার হয়ে গেল। রুদ্র অনেকবার ফোন করলো রুহিকে, কিন্তু ফোন বন্ধ করা আছে। কি হলো কিছুই বুঝতে পারা যাচ্ছে না। এতক্ষণ অবধি ফোন তো বন্ধ থাকে না। একটা অস্বস্তি হচ্ছে রুদ্রর। সেদিন ওই ছায়াটা কার ছিল? বাইরে গিয়েও কাউকে দেখতে পায়নি রুদ্র। রুহির ওপর কেউ নজর রাখছে নাকি? পিসিকে ফোন করা এখন ঠিক হবে না। আরও কিছুক্ষণ অপেক্ষা করা যাক। তারপর রুহিকে ফোনে না পাওয়া গেলে তখন পিসিকে ফোন করবে রুদ্র। পিসি কাছাকাছি থাকেন, রুহির খবর দিতে পারবেন। রুহির জ্ঞান ফিরতেই চোখ খুলে তাকালো। সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখার জন্য এই মুহূর্তে প্রস্তুত ছিল না রুহি। নাকি কোনো স্বপ্ন? 5 বছর পর সে তার প্রিয় বন্ধু অনিকে দেখছে। কত অভিমান, রাগ আছে এই ছেলেটার ওপর। কিন্তু এই মুহূর্তে সে সবকিছু যেন অনুভূতি কাজ করছে না। ধীরে ধীরে রুহি বলল, আমি কোথায়? ঠিক তখনই মাথার মধ্যে একটা ব্যথা অনুভব করল। অনি রুহিকে থামিয়ে দিয়ে বলল, এখন একদম চুপ করে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে থাক। তুই এখন হসপিটালে। কয়েকটা টেস্ট করানো হবে, তারপর তোকে সব বলবো। রুহি আর কোনো কথা বলল না। কথা বলার মতো অবস্থায় নেই। শুধু এইটুকু ভরসা, তার কাছে এখন অনি আছে, সে একা নয়। কিছু ভাবতে গেলেই মাথায় ব্যথাটা বাড়ছে। তাই সব ভাবনা চিন্তা বাদ দিয়ে রুহি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকল। টেস্টের রিপোর্ট সব মোটামুটি ঠিকই আছে। তবে রুহিকে কোনো স্ট্রেস নেওয়া যাবে না। অনির মনে এখন অনেক প্রশ্ন। তবে তার আগে রুহিকে এখানে থেকে নিয়ে যেতে হবে। কটেজে ফিরে এলো রুহি আর অনি। এখানকার কেয়ারটেকার আজ নেই। দুজন রয়েছেন। তারা জানালেন আজ থেকে তারা এখানে থাকবে। আগের কেয়ারটেকার এখান থেকে চলে গেছে। রুহি ফোনটা খুলে দেখল রুদ্র অনেকবার ফোন করেছে। কল ব্যাক করতেই রুদ্র উত্তেজিত হয়ে জানতে চাইল কী ব্যাপার। রুহি ধীরে ধীরে জানালো তার শরীর ভালো নেই, তাই ফোন বন্ধ করা ছিল। তার আগে রুদ্র রুহিকে ফোনে না পেয়ে পিসিকে জানিয়েছে। কিছুক্ষণ পরেই কটেজের সামনে একটা গাড়ি এসে থামল। অনি এসে দরজা খুলতেই সে রুদ্রর পিসির সামনাসামনি হলো। কিছুটা অবাক হলেন নিভারানী দেবী। রুহি জানালো সে বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে। তার বন্ধু অনি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। এইভাবেই পরিচয় করিয়ে দিল অনির সাথে। আসল ঘটনা সব গোপন রাখল। এখন পিসিকে কিছু না বলা ভালো।
পিসিকে বারবার রিকোয়েস্ট করল রুহি। রুদ্র যেন জানতে না পারে তার মাথার চোটের ব্যাপারে। পিসি আশ্বস্ত করলেন তিনি কিছু জানাবেন না। অনেক কফি বানাতে গেল। সেই সময় তিনি রুহিকে বললেন, বন্ধু বান্ধব ভালো হলেও বিয়ের পর একটা মেয়ের একটা ছেলে বন্ধু বাড়িতে আসবে, তাও আবার স্বামীর অনুপস্থিতিতে, সেটা ভালো দেখায় না। এতে সন্দেহ শুরু হতে পারে। রুহি ভালো করেই বুঝতে পারল পিসি কি বোঝাতে চাইলেন। সে হাসি মুখে বলল, অনেক একটু পরেই চলে যাবে, ও শুধু সাহায্য করতে এসেছে। কিছুক্ষণ থেকে পিসিও চলে গেলেন। যাবার আগে অনিকে ভালো করে দেখে নিলেন। অনি এই নজরের ভাষা পরিষ্কার বুঝতে পারল এই ভদ্র মহিলার যে অনিকে একদম পছন্দ নয়। রুহি এবার অনিকে বলল, এবার বল, আমার মায়ের মৃত্যুর ব্যাপারে তুই কি জানতে পেরেছিস? এসব কথা এখন থাক, তুই আগে সুস্থ হয়ে যা, তারপর আমাদের কথা হবে। না, এখনই তোকে সব বলতে হবে। আর আমি কিভাবে হসপিটালে গেলাম সেটাও বল। আমার কিছুই মনে নেই। তোকেও আমি অনেক কথা জানাবো। আমি জানি তুই ছাড়া কেউই আমাকে বুঝবে না। আমি যতটুকু জানতে পেরেছি, আন্টির মৃত্যু বৃষ্কেই হয়েছে। অ্যাক্সিডেন্ট শুধুমাত্র সাজানো ঘটনা। ভিতরের রহস্য আঙ্কেল জানেন। তাকে খোঁজার সব রকম চেষ্টা চলছে। বাবার সাথে মায়ের কোনোদিন কোনো অশান্তি হয়নি, বরং তাদের মধ্যে ভালোবাসা ছিল অগাধ। বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী হতে পারে না। আচ্ছা ঠিক আছে, এইসব এখন তোকে ভাবতে হবে না। তুই একটু রেস্ট নে। আচ্ছা, টেবিলে রাখা ওষুধগুলো কি তোর? হ্যাঁ, ডাক্তার দিয়েছিলেন। এখানে একা থাকি, রাতে ঘুম যাতে ভালো হয় তাই জন্য দিয়েছিলেন। এখন ওই ওষুধগুলো বন্ধ রাখ। আজ ডাক্তার অনেক ওষুধ দিয়েছে, সেগুলো খাবি। তারপর না হয় আবার ওই ওষুধগুলো খাওয়া শুরু করবি। ঠিক আছে, এবার বল, তুই কিভাবে হসপিটালে আমাকে নিয়ে গেলি? আমি ভোরেই এখানে পৌঁছে গিয়েছিলাম। ভাবলাম তোকে সারপ্রাইজ দেব। বারবার কল করছিলাম তোকে, ধরিসনি। তারপর কটেজের কেয়ারটেকার আর আমি মিলে অনেকবার ডেকেছি তোকে, তুই সাড়া দিসনি। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তাই বাধ্য হয়ে দরজা ভেঙে ঢুকে দেখি তুই খাটের কাছে পড়ে আছিস, মাথায় চোট, অনেকটা রক্ত বেরিয়েছিল। তাই আর দেরি না করে তোকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেলাম। এবার তুই বল, তোর মাথায় চোটটা কিভাবে হলো? আমি বললে তুই বিশ্বাস করবি অনি? তোকে আমি বিশ্বাস করব না তা কি হয়? তুই সবটা বল আমাকে, আমি তোর কথা শুনব। এই ঘরে অন্য কেউ আছে যাকে কেউই দেখতে পায় না। মাঝে মধ্যে সে আমার অবয়ব হয়ে সামনে আসে, আবার কখনো কখনো ছায়া হয়ে আসে। গত রাতেও এসেছিল। আমি ভয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। সে আমাকে ভয় দেখায়। তুই আজ রাতটা এখানে থাকবি, নয়তো সে আমাকে মেরে ফেলবে। কেউ তোকে মারবে না, আমি আছি তো। তুই একটু শান্ত হ আগে। না রে, একটা পাগল বলেছে আমার বিপদ হবে, আর ওই তান্ত্রিকও বলেছে আমার বাড়ির পাপের কারণে আমি রুদ্রকে হারাবো। তারপর আমি অন্য সময় হলে, রুহির মুখে রুদ্রর নাম শুনলে বুকের ভেতরটা ছারখার হয়ে যেত। তবে এই সময় অনির ভেতরে একটা ভয় শুরু হয়েছে। রুহিকে চোখে চোখে রাখতে হবে। রাতে একটু স্যুপ বানিয়ে দিল অনি। রুহি সেটা খেয়ে ওষুধ খেতেই ঘুম নেমে এলো চোখে। কত ক্লান্তি ছিল তার শরীরে আর মনে। এরকম ঘুমের দরকার ছিল ওর। অনির মনে একটা চেনা ভয় শুরু হয়েছে। রুহির কোনো ক্ষতি হবে না তো? সে যে আবার ফিরে এসেছে রুহির ক্ষতি করতে। না না, তা কিছুতেই হতে দেবে না অনি। রুহির কোনো ক্ষতি সে করতে পারবে না। তার জন্য অনিকে যা করতে হয় করবে। রুহি এখন গভীর ঘুমে আচ্ছন্ন। অনির ফোনের অপেক্ষায় আছে রুহির দিদা। অনি দিদাকে ফোন করতেই, অনি, কেমন আছে আমার দিদুন? ওর কি ক্ষোভ লেগেছে? দিদা, তুমি শান্ত হও। চোট এত গভীর নয়, তবে রুহির সামনে বড় বিপদ। কেন অনি, কি হয়েছে রুহির? দিদা, সে আবার ফিরে এসেছে রুহির ক্ষতি করতে। কি বলছো অনি? সেই অভিশাপ আবার ফিরে এসেছে? কিন্তু তার তো আসার কথা নয়। আমরা রুহিকে তার থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিলাম। না দিদা, সে রুহিকে ছাড়েনি, সে আবার ফিরে এসেছে। তবে তুমি চিন্তা করো না, এবার আমি আসি। রুহির কোনো ক্ষতি হতে দেব না। এই সব কিছুর জন্য বোধহয় ওর বাবা দায়ী। কে দায়ী সেটা এখন জানার বিষয় নয়। এখন রুহিকে চোখে চোখে রাখতে হবে। সে অলরেডি অনেকবার রুহির সামনে এসেছে। রুহি তাকে অনুভব করেছে। রুদ্রকে জানাবো আমি? না না, রুদ্রকে এখন কিছুই বলো না দিদা। এখান থেকে আমি যা করার করব। আমার নাতনিকে তুমি দেখো অনি, ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? আমি আছি দিদা, রুহির ছায়া হয়ে থাকবো আমি।
আমিও ভালো করে কালী পুজো করব, যজ্ঞ করাবো, রুহির জন্য প্রার্থনা করব। রাত গভীর হলো। অনির চোখে ঘুম নেই। রুহির ঘুমন্ত মুখের দিকে চেয়ে আসছে। মনে মনে ভাবছি, তুই কেন আমার হলি না রুহি? আমি যে তোকে অনেক ভালোবাসি। কিছুক্ষণ পর বুঝতে পারল অনি। জানালায় কেউ দাঁড়িয়ে আছে। তার ছায়া ঘরে এসে পড়ছে। সময় এসে গেছে। এখনই রুহিকে এখান থেকে নিয়ে যেতে হবে। কী ব্যাপার, এত সকালে ফোন? সব ঠিক আছে তো? রুহি নেই। ওর কটেজে গিয়েছিলাম, সেখানেও নেই। হয়তো সকালে হাঁটতে গেছে, ফিরে যাবে একটু পরে। না রুদ্র, রুহি হাঁটার মতো অবস্থায় নেই। ওর মাথায় চোট পেয়েছে। কাল বিকেলে ফিরেছে হসপিটাল থেকে। কী সব বলছো তুমি? ও তো বলেছিল শরীরটা একটু খারাপ। আর তুমি বা জানলে কি করে? তোর ফোন পাওয়ার পর আমি ওর কটেজে গিয়ে জানতে পেরেছি। আগের কেয়ারটেকারও নেই, কেউ জানে না তার কথা। নতুন যারা এসেছে তারা জানে না রুহি কোথায়। রুহি মাথায় চোট পেয়েছে। তুমি আমাকে আগে কেন জানাওনি? রুহি বলতে বারণ করেছিল। তাছাড়া ওর এক বন্ধু ছিল ওর সাথে। বন্ধু? কি নাম তুমি জানো? পুরো নামটা মনে নেই, তবে রুহি ওকে অনি বলে ডাকছিল। তার মানে অনি পৌঁছে গেছে রুহির কাছে। তার মানে অনির কাছেই রুহি আছে। তুই চিনিস অনিকে? না, রুহির মুখে অনেকবার এই নামটা শুনেছি। আমি এখনই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। সন্ধে নাগাদ পৌঁছে যাব। এর আগে রুহির কোনো খবর পেলে জানাবে আমাকে। রুদ্র তার পিসির সাথে কথা বলে ফোনটা রাখার পর রুহিকে ফোন করলো। ফোনটা বন্ধ আছে। তারপর দিদার কাছে অনেক বাহানা করে ফোনে জানতে পারল রুহি এখানেও আসেনি। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ল সে। দিদা চুপচাপ চেয়ারে বসে পড়লেন। শরীরটা একদম ভালো লাগছে না। এত বছর ধরে যে রহস্য তিনি গোপন করে রেখেছেন তা শুধু রুহির বাবা জানে। সেই রহস্য সবার সামনে প্রকাশ পাবে না তো? যদি তাই হয় তাহলে সামনেই বড় একটা বিপদ হতে চলেছে। কাকে বিশ্বাস করে সবটা বলবেন তিনি? দেওয়ালে রুহির মা রূপাঞ্জনা দেবীর ছবিটার দিকে তাকিয়ে দিদা বললেন, আমায় ক্ষমা করে দিস রূপা, তোর মা অসহায়। তবে তোর সাথে যা হয়েছে তা রুহির সাথে হতে আমি দেব না। কিছুক্ষণ পর বাড়িতে পুজো শুরু হবে। বড় করে যজ্ঞ করাবেন তিনি। আজ সব আয়োজন শুধু রুহির জন্য। রুহির বয়স তখন 15 বছর। সদ্য মাকে হারিয়েছে। সেদিন চিৎকার করে কাঁদতেও পারেনি সে। চুপ করে তাকিয়েছিল মায়ের নিথর দেহটার দিকে। তার ঠিক 10 দিন পর বাবা নিখোঁজ। বহু খোঁজাখুঁজির পর যখন পাওয়া গেল না বাবাকে, তখন হাল ছেড়ে দিল রুহি আর দিদা। ঘুমন্ত অবস্থায় অতীতের কথাগুলো মনে পড়ছে রুহির। তারপরে মনে পড়ল সেই ভয়ঙ্কর দিনটার কথা। রুহিকে ঘুম পাড়িয়ে দিদা নিচে গেলেন। ঠিক সেই সময় কেউ একজন বেলকনিতে বসে বসে রুহিকে ডাকছে। রুহির ঘুমটা ভেঙে যায়। ধীরে ধীরে বেলকনির দিকে এগিয়ে যায় রুহি। আলো আধারিতে রুহির মতোই দেখতে একজন বসে বসে বলছে, মায়ের কাছে যাবি? রুহি ভয়ে চিৎকার করতেই দিদা আর বাড়ির পরিচারিকা ছুটে আসেন, কিন্তু তারা কিছুই দেখতে পেলেন না। রুহি তখন মনের ভুল ভেবে চুপ করে গেল। এরপর বেশ কয়েকদিন পর রুহি যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই ওর মতো দেখতে একজন পিছন থেকে দাঁড়িয়েছিল। সেটা রুহি স্পষ্ট আয়নার সামনে দেখতে পেল, কিন্তু পিছন ঘুরতে তাকে আর দেখা গেল না। এরকম প্রায় চলতে লাগলো। দিদাকে বারবার বলতো রুহি। দিদা বুকের মাঝে ঝাপটে ধরে বলতেন, ভয় পাস না দিদুন, আমরা এখান থেকে চলে যাব। এই ঘরে আর থাকবো না। সে সময় অনেকেই বললেন এই ঘর ছেড়ে চলে যেতে। ঘরটা বিক্রি করা হলো না যদিও। তারপর দিদা রুহিকে নিয়ে অন্য শহরে চলে গেলেন। সেখানে অনির পরিবারের সাথে পরিচয় হলো। অনির মা বাবা রুহিকে আপন করে নিলেন। রুহি আর অনি সমবয়সী হওয়ায় খুব তাড়াতাড়ি বন্ধুত্ব গড়ে উঠল। কিন্তু একটা সময় পর অনির মনে যখন রুহির জন্য ভালোবাসার অনুভূতি তৈরি হলো, আর সেটা প্রকাশ করতেই রুহি প্রত্যাখ্যান করে দিল। অনিও সেখান থেকে অন্য জায়গায় চলে গেল নিজের ক্যারিয়ার গড়ার জন্য। বছর 2 আগে রুদ্রর সাথে পরিচয় হওয়ার আগে রুহি দিদাকে নিয়ে আবার সেই পুরনো বাড়িতে ফিরে এলো। এত বড় বাড়ি খালি দেখে অনেক প্রমোটার উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু দিদা বাড়ি বিক্রি করতে চাননি। পুরনো বাড়িতে যাওয়ার কয়েক মাস পরই রুদ্রর সাথে পরিচয় হলো। সবকিছু ঠিকঠাক চলছিল তখন। ঘুমটা ভেঙে গেল রুহির। অতীতের কথাগুলো মনে পড়তেই সে বুঝতে পারল অতীতেও এই ঘটনা তার সাথে ঘটেছে। কিন্তু রুহি কেন দেখতে পাচ্ছে তাকে? সে রুহির কেন ক্ষতি করতে চায়? অনি রুহির জন্য খাবার নিয়ে এলো।
রুহি এবার ভালো করে রুমটা দেখল। এটা তো রুহির রুম নয়। সে কোথায় আছে তাহলে এখন? অনি, আমি এখানে কি করে এলাম? সব বলছি। আগে তুই খেয়ে নে। না, আমি খাবো না। রুদ্রকে ফোন করব। আমার সাথে রুদ্রর কথা হয়ে গেছে। ও আসবে এখানে। এটা কার রুম? আমি এখানে এলাম কিভাবে? কাল রাতে তুই যাকে দেখতে পাস, মানে তোর সেই অবায়ব আবার এসেছিল। তুই গভীর ঘুমিয়েছিলিস। আমি তার ছায়া দেখতে পেয়েছিলাম। তোকে আর ডাকিনি। আমি গাড়িতে করে তোকে এখানে নিয়ে চলে এসেছি। এখানে কেউ আসবে না রুহি। আমার মনে পড়েছে, অতীতেও সে কয়েকবার আমার কাছে এসেছিল। তুই থাম। তোকে এত কিছু মনে করতে হবে না। তুই খেয়ে নে। ডাক্তার একটু পরে এসে তোকে দেখে যাবে। কিন্তু আমি এখন কোথায় আছি? অনি রুহির পাশে বসে কপালে হাত দিয়ে বলল, আমার উপর বিশ্বাস আছে তোর? রুহি চোখ বন্ধ করল। এই স্পর্শ কত পবিত্র। এই স্পর্শে কোনো খারাপ কিছু নেই। এমন স্পর্শের মানুষকে কি অবিশ্বাস করা যায়? অনি মনে মনে ভাবল, এখনই যদি রুহির সব মনে পড়ে যায়, তাহলে রুহির মাথায় চাপ পড়বে। এখন ওকে সব রকম স্ট্রেস থেকে দূরে রাখতে হবে। সন্ধ্যের একটু আগেই পৌঁছে গেছে রুদ্র। পিসির সাথে আগের কেয়ারটেকারের বাড়িতে গিয়ে জানতে পারল তিনি নাকি বাড়িতেই আসেনি। হঠাৎ করে যেন উধাও হয়ে গেছেন তিনি। ফোনও বন্ধ করা আছে। রুদ্র সব শুনে রেগে গেল। এই সব কিছু অনির প্ল্যান। পিসি তাকে নিজের বাড়িতেই নিয়ে গেলেন। আমি বলেছিলাম, পুরনো আশিক ভয়ঙ্কর হয়। রুহি আমার কথা শুনল না। অনির সাথে দেখা করল। তুই পরিষ্কার করে বল, অনিকে। অনি রুহিকে ভালোবাসত। ওদের মধ্যে ভালোই বন্ধুত্ব ছিল। কিন্তু ভালোবাসার প্রস্তাবে রুহি রাজি না হওয়ায় অনি সেখান থেকে চলে যায়। তারপর 5 বছর ওদের কোনো যোগাযোগ থাকেনি। এখন পুলিশের চাকরি পেয়ে ফিরে এসেছে। ও ছেলেটা তাহলে পুলিশ? হ্যাঁ, সব কিছু ও প্ল্যান করে করছে রুহিকে পাবার জন্য। না রুদ্র, আমার মন বলছে এর ভেতরে অন্য কেউ আছে। সবটাই তার প্ল্যান। অনিত তার হাতের পুতুল। কি বলতে চাইছো তুমি? আর তুমি এতটা শিওর কি করে হচ্ছ? ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার নয় আমার কাছে। তবে এইটুকু শিওর, রুহি আশেপাশেই আছে। রাতে হালকা খাবার পর ওষুধ খেয়ে রুহি আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এখনই সময় দিদার সাথে কথা বলার। দিদাও অপেক্ষা করে আছেন অনিলের ফোনে। আমি ফোন করি তোমায় ইচ্ছে করে। ভাবলাম রুহি যদি জেগে থাকে। হ্যাঁ, জেগেই ছিল। কিছুক্ষণ হলো ঘুমিয়েছে। আমার নাতনিটা ভালো আছে তো? হ্যাঁ, ভয়ের কিছু নেই। একটু রেস্ট পেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমার কাছে কিছু জানার আছে আমার। রুহির মায়ের মৃত্যুর আগে রুহির বাবার সাথে তার সম্পর্কটা কেমন ছিল? এইসব কথা কেন জিজ্ঞাসা করছো অনি? এই সব কিছুর সঙ্গে রুহির জীবন জড়িয়ে আছে। তাই তোমার কাছে যা জানতে চাইব, সব সত্যিটা আমাকে বলবে। ওদের দুজনের সম্পর্ক ভালোই ছিল। মৃত্যুর 1 বছর আগে সম্পর্কটা কেমন ছিল? দিদা কিছুটা ঘাবড়ে গেলেন। তারপর বলা শুরু করলেন। মৃত্যুর 1 বছর আগে রুহির মা রূপাঞ্জনা হঠাৎ কেমন বদলে যায়। প্রায় ওদের দুজনের ঝগড়া হতো। আমাকে নিত্যদিন সে ঝগড়া মেটাতে হতো। রুহি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় এইসব কিছু বুঝতে পারিনি তখন। আচ্ছা দিদা, ঝগড়াটা কী নিয়ে হতো? ঠিকমতো জানি না। সম্ভবত কেউ একজন ওদের মধ্যে সমস্যার সৃষ্টি করছিল। কে সে? আমি জানি না। আচ্ছা দিদা, এবার তোমার নিজের মেয়ের ব্যাপারে বলো। নিজের মেয়ে? নিজের মেয়ে তো রূপাঞ্জনা, রুহির মা, যে এখন এই পৃথিবীতে নেই। না দিদা, আমি তোমার সৎ মেয়ে রূপাঞ্জনার কথা বলছি না। তোমার নিজের মেয়ে নীলাঞ্জনার কথা বলছি। দিদা এবার ঘাবড়ে গিয়ে সোফাতে বসে পড়লেন। ভয়ে দরদর করে ঘামছেন তিনি। ফোনটা কানে নিয়ে কথা বলতে বলতে হারিয়ে গেলেন নদীতে। রুহির মা রূপাঞ্জনা, দিদার সৎ মেয়ে। রূপাঞ্জনার জন্মের সময় তার মা মারা যান। তারপর সকলের অনুরোধে তার বাবা আবার বিয়ে করেন। 1 বছরে রূপাঞ্জনা নতুন করে মা পেল। দিদাও নিজের মেয়ের মতো আগলে নিল রূপাঞ্জনাকে। তার বয়স যখন 3 বছর, তখন তার বোন নীলাঞ্জনার জন্ম হয়। একসাথে হেসে খেলে বড় হলো তারা। রূপাঞ্জনার বয়স যখন 20, তখন তার জীবনে হিরণময় আসেন। ওই বাড়ি থেকেও রাজি হয়ে যায় ওদের বিয়েতে। অনেক কিছুটা উত্তেজিত হয়ে বলল, তারপর কি হলো দিদা? দিদা কিছুটা চুপ করে বললেন, বিয়ের কদিন আগে
এক রাতে নীলাঞ্জনা আমার রুমে আসে। আমি আর আমার স্বামী রূপাঞ্জনার বিয়ের কথাবার্তা বলছিলাম। হঠাৎ করে সে এসে বলল, দিদির অন্য পাত্রের সঙ্গে বিয়ে দাও। আমি একটু বড় হই, তারপর হিরণময়ের সাথে আমার বিয়ে দেবে। একটা 17 বছরের মেয়ের মুখে এই কথা শুনে চমকে গিয়েছিলাম দুজনে। সেই রাতে ওকে বকাবকি করে ওর ঘরে পাঠিয়ে দিই। কদিনের মধ্যে রূপাঞ্জনা আর হিরণময়ের বিয়ে হয়ে গেল। নীলাঞ্জনা এই বিয়েতে খুশি ছিল না। কোনো না কোনোভাবে ওদের ক্ষতি করার চেষ্টা করতে লাগলো। আমি আর আমার স্বামী সেটা বুঝতে পেরে ওকে হোস্টেলে পাঠিয়ে দিই। রূপাঞ্জনা এই বিষয়ে কিছুই জানতো না। সে যে ওর ছোট বোনকে ভীষণ ভালোবাসতো, ওকে বললেও বিশ্বাস করতো না। ওদের বিয়ের 3 বছর পর রুহির জন্ম হলো। তার ঠিক 1 বছর পর হঠাৎ একদিন খবর পেলাম নীলাঞ্জনা হোস্টেল থেকে পালিয়ে গেছে। অনি এবার বলল, কি মনে হয় দিদা, নীলাঞ্জনা বেঁচে আছে? দিদা কিছুক্ষণ থেমে বললেন, আমার মনে হয় ও আর বেঁচে নেই। তাহলে এতদিনে নিশ্চয় আসতো। অনি বলল, কিন্তু দিদা, নীলাঞ্জনার প্রেতাত্মা আজও আছে। সেই রুহির জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। ঘুম ভাঙতেই রুহি এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ নেই। তারপর জানালাটার কাছে চোখ যেতেই দেখল অনি চুপচাপ দাঁড়িয়ে আছে। খুব ধীরে ধীরে ডাকলো অনিকে। অনি এসে হাসি মুখে বসলো রুহির কাছে। রুহির অনেক কিছু জানার আছে অনির কাছে, তবে এই মুহূর্তে কিছু প্রশ্ন করল না। শরীর এখনো দুর্বল ঠিকই, তবে অনেকদিন পর আজ একটু যেন ভালো লাগছে। দুদিন ঘুমও হয়েছে ভালোভাবে। আশ্চর্যের বিষয় হলো, এই দুদিন কোনো রকম ভয় পায়নি সে। তার সেই অবায়ব ছায়া কেউ আসেনি তাকে ভয় দেখাতে। অনেক কথা দিয়েছিল সে থাকবে পাশে, কথা রেখেছে সে। তবুও রুহির মনে অনেক রহস্য দানা বেঁধেছে। সব তাকে জানতেই হবে, আর অনি পারবে সবকিছুর উত্তর দিতে। রুহি কিছু বলার আগে অনি বলল, জানিস, আমি একটা মেয়েকে চিনি অনেক বছর ধরে। সে অনেক বড় ফাইটার। মাকে হারিয়েছে, বাবাও নিখোঁজ। আরও অনেক ঝড়ঝাপটা সামলে সে পৌঁছে গেছে নিজের লক্ষ্যে। তুই সেই মেয়েটাকে দেখবি? রুহি মুচকি হেসে বলল, হ্যাঁ দেখব। অনি ওর হাতটা ধরে ধীরে ধীরে বিছানা থেকে নামালো। তারপর আয়নাটার সামনে নিয়ে গেল। কতদিন পর রুহি আয়নাতে নিজেকে দেখছে। অনি বলল, এই হলো সেই মেয়ে রুহি। রুহি দুর্বল শরীর নিয়েও যতটা হাসতে পারা যায় হাসল। কিন্তু আজ যেন খুব কান্না পাচ্ছে তার, কারণ সে নিজেই জানে না। বহু বছর যেন কান্নাকে জোর করে আটকে রেখেছে। অনি আয়নার দিকে তাকিয়ে আবার রুহিকে বলল, জানিস রুহি, আমি একটা ভীতু ছেলে ছিলাম। কলেজে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াতাম না। আমার এই দুর্বলতা জানতো কিছু ছেলে। তারা ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করতে চাইতো। সেইবার যখন ঝগড়া বেড়ে গেল, তুই এসে আমার সামনে দাঁড়িয়ে বললি, কেউ অনের গায়ে হাত দিয়ে দেখ, একটা কেউ ছাড়ব না। সেই প্রথম আমি সাহস পেলাম, ভরসা পেলাম। এর আগে আমাকে কেউ এরকম সাহস দেয়নি। রুহি আয়নার দিকে তাকিয়ে অনিকে এক দৃষ্টিতে দেখছে। অনি আবারও বলল, এইবার সময় এসেছে তোকে সাহস দেওয়ার। আমরা যা দেখি তা সবসময় সত্যি হয় না, আর অনেক সময় না দেখা জিনিস সত্যি হয়ে সামনে আসে। আজ এইরকম একটা দিন, তোকে অনেক সাহস নিয়ে সত্যির সামনাসামনি হতে হবে। আজ যেমন তুই একজনকে হারাবি, আবার আজই তুই একজনকে ফিরে পাবি। কোনো প্রশ্ন আমাকে এখন তুই করবি না, আর একটু পরেই নিজের চোখে সবটা দেখতে পাবি। যা কিছু হয়ে যাক না কেন, তোর এই বন্ধু তোকে ছেড়ে আর কোথাও যাবে না। আমরা কতক্ষণ এইভাবে চুপচাপ করে বসে থাকব? রুহিকে খোঁজার কোনো চেষ্টাই তো আমরা করছি না। শান্ত হ রুদ্র, আমাদেরকে অনেক সাবধান হতে হবে। অনেকদিন ধরে প্ল্যান করে সব গুটি সাজিয়েছি। একটু ভুলের জন্য সব চাল হেরে যাব, তাই ঠান্ডা মাথায় যা করার করতে হবে। তুই বলছিলি না আমার কাউকে সন্দেহ হয় কিনা? সেদিন রাতে জানো, আমি একজনের ছায়া দেখেছিলাম। মনে হয় কেউ জানালার ধারে দাঁড়িয়েছিল। তুই এটা আমাকে কেন আগে বলিসনি? তার মানে কেউ রুহির উপর নজর রাখছিল। এই সব কিছু তার প্ল্যান। তুমি কাকে সন্দেহ করছো বলো তো? সে রুহির বাবাও হতে পারে। রুহির বাবা হলে তো সামনাসামনি আসবে। এমন লুকিয়ে লুকিয়ে কেন থাকবে? কারণ রুহির থেকেও সে আগে আমাকে খুঁজবে। রুদ্রর ফোনটায় বেজে উঠল। একটা আননোন নাম্বার থেকে ফোনটা এলো। রুদ্র ফোনটা ধরতেই, নমস্কার রুদ্রবাবু, আমি অনিকেত মুখার্জি। অনি তুমি? রুহি কোথায়? রুহিকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? বুঝতেই পারছি রুহির জন্য অনেক চিন্তা হচ্ছে আপনার, কিন্তু আপনার থেকেও আমার চিন্তাটা বেশি। তাই তো রুহিকে একদম নিরাপদ জায়গায় রেখেছি।
কি বলতে চাও তুমি? আমার সাথে দেখা করো। কলিং বেলটা বেজে উঠল। রুদ্র তখনও উত্তেজিত হয়ে ফোনে কথা বলছে অনির সাথে। পিসি গিয়ে দরজা খুলতেই অবাক হয়ে গেলেন। সামনেই দাঁড়িয়ে আছে অনি আর রুহি। রুদ্রের বা দরজার দিকে তাকাতেই একটু ঘাবড়ে গেল। অনি রুহিকে ধরে ধীরে ধীরে ঘরে প্রবেশ করে বলল, ভাবলাম আপনাকে এত কষ্ট করে আমার সামনে আসতে হবে কেন, আমি না হয় আপনার সামনে আসি। রুদ্র এবার রেগে গিয়ে রুহির দিকে তাকিয়ে বলল, এসব কি চলছে? তোমার ফোন বন্ধ কেন? আর তুমি এই ছেলের সাথে কি করছো? তোমাকে আমি বারণ করেছিলাম এর সাথে কোনো যোগাযোগ রাখবে না। রুহি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো। তবে আজ এই রুদ্রকে যেন অনেক অচেনা মনে হলো। অনি এবার হাসতে হাসতে বলল, এত তারা কিসের রুদ্রবাবু? তার আগে একটা বোঝাপড়া আছে এই ম্যাডামের সাথে, মানে আপনার পিসির সাথে। আপনি দেখছি ম্যাডাম বাংলা সেই প্রবাদকেই সত্যি বানিয়ে দিলেন। আমার দেখার খুব ইচ্ছে ছিল, আজ আমার ইচ্ছে মিটল। কি প্রবাদ? আর কি ইচ্ছে মেটার কথা তুমি বলছো? কেন, সেই প্রবাদটা শোনেননি? বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি। কি বলতে চাও তুমি? বলবেন তো আপনি। তার আগে বলুন তো, আপনার পরিচয়টা ঠিক কি? রুদ্র পিসি নিভারানি সানাল, নাকি রুহির মাসি নীলাঞ্জনা? রুদ্র কথাটা শুনে দরজার দিকে পালিয়ে যেতে লাগলো। সেই সময় বাড়ি থাকা পুলিশ ঝাপটে ধরে ভেতরে আবার নিয়ে এলো। রুহি অধীর আগ্রহে অপেক্ষা করছে এই নাটকের শেষ দেখার জন্য। তবে কিছুই বুঝতে পারছে না সে। তাই অনির কথা মতো চুপ করে সে শুনছে। অনি রুদ্র দিকে তাকিয়ে বলল, এত তাড়া কিসের বলুন তো? আপনার সাথে তো বোঝাপড়া পরে হবে, তার আগে এই ম্যাডামের সাথে কথা বলিনি। নীলাঞ্জনা রাগে লাল হয়ে গেলেন। এত বছর ধরে প্ল্যান করা সবকিছু এইভাবে নষ্ট হতে পারে না। তিনি রেগে বললেন, কি প্রমাণ আছে তোমার কাছে? অনি আর দেরি না করে ডেকে নিলেন দিদা আর রুহির বাবা হিরণময় বাবুকে। রুহি আরও অবাক হয়ে গেল, সেই পাগলটা এখানে কি করছে? অনি তো ওর বাবাকে ডেকেছিল, তাহলে দিদার সাথে এই পাগলটা কেন? অনি রুহির দিকে তাকিয়ে বলল, দেখ তো রুহি, চিনতে পারছিস কিনা? এতদিন হিরণময় বাবু পাগল সেজে রুহির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলেন, যাতে কেউ রুহির ক্ষতি করতে না পারে। মাঝে মধ্যে রাতে রুহির কটেজের জানলার ধারে দাঁড়িয়ে থাকতেন। সেই ছায়া রুদ্র একদিন দেখতে পেয়েছিল। এমনকি যে রাতে অনি রুহিকে ওই কটেজ থেকে নিয়ে যায়, সেই রাতেও হিরণময় বাবু এসেছিলেন। সেই ছায়া অনি দেখতে পাওয়ার পর দরজা খুলে দুজনে মিলে ধরে রুহিকে কটেজ থেকে নিয়ে গিয়েছিল। রুহি এতদিন পর বাবাকে চিনতে পেরে আর সত্যিটা জানার পর জড়িয়ে ধরল হিরণময় বাবুকে। দিদা নীলাঞ্জনার দিকে তাকিয়ে বললেন, অনি ঠিকই বলেছিল, তোর প্রেতাত্মা আজ রুহির জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তুই এখনো বেঁচে আসিস রুহির ক্ষতি করার জন্য? নীলাঞ্জনা রেগে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি বেঁচে আছি। যেভাবে তোমার আদরের মেয়েকে বিষ খাইয়ে খুন করে গাড়িতে বসিয়ে খাদে ফেলে অ্যাক্সিডেন্টের রূপ দিয়েছিলাম, সেইভাবে তোমার আদরের নাতনিরও একই অবস্থা করব। হিরণময়বাবু নীলাঞ্জনাকে এক চড় মারলেন। রেগে বললেন, তোমার জন্য এতদিন আমি ঘর ছাড়া। রূপাঞ্জনার মৃত্যুর রহস্য জানার পর থেকে তোমায় খুঁজে চলেছি। তবে প্রতিনিয়ত রুহির খোঁজ আমি রেখেছি। এই ব্যাপারে আমাকে সাহায্য করেছে অনি আর অনির মা বাবা। এমনকি রুদ্রকেও আমার সন্দেহ হয়েছিল, কিন্তু তখন কোনো প্রমাণ না থাকায় সামনে আসতে পারিনি। তবে রুদ্র এখানে আসার পর তোমার সাথে যখন লুকিয়ে দেখা করেছিল, তখনই আমার সন্দেহ সত্যি হয়েছিল। একদিন রুহির হাত ধরে সাবধান করার জন্য বলেছিলাম, সামনে তার বড় বিপদ। কিন্তু সে সময় রুহি ভয় পেয়ে ছুটে অফিসে ঢুকে পড়েছিল। আমার একার পক্ষে সবার ওপর নজর রাখা সম্ভব হচ্ছিল না। তাই অনির সাথে যোগাযোগ করে সবটা জানালাম। এমনকি কটেজের আগের কেয়ারটেকারও তোমাদের সাথে জড়িত ছিল। তাই রাতারাতি তাকে সরিয়ে দুজন পুলিশকে কেয়ারটেকার সাজিয়ে ওখানে রেখে বসিয়ে দিয়েছিলাম। অনি এবার রুহির দিকে তাকিয়ে বলল, আর একজনের সাথে তোর পরিচয় করানো হয়নি, দাঁড়া ডাকছি তাকে। দুজন পুলিশ সেই তান্ত্রিককে ধরে নিয়ে এলো। অনি রুহিকে বলল, এই তো সেই তান্ত্রিক যে তোকে ভয় দেখিয়েছিল। রুহি চিনতে পেরে বলল, হ্যাঁ, ইনি তো সে। অনি, তোর কথা মতো আমি কোনো প্রশ্ন না করে সব সত্যের সামনাসামনি হচ্ছি। আর আমার কি জানার আছে, আর কত মুখোশ চেনার আছে। অনি রুহির হাতটা ধরে বলল, সাহস রাখ মনে,
আর একটা কঠিন সত্যের সামনাসামনি তোকে হতে হবে। এই তান্ত্রিককে টাকা দেওয়া হয়েছিল তোকে ভয় দেখানোর জন্য, তাই জন্য তোকে রুদ্র নিয়ে গিয়েছিল মন্দিরে। অনিবার রুদ্র দিকে তাকিয়ে বলল, কত টাকায় বিক্রি হয়েছিলেন আপনি এই নীলাঞ্জনা ম্যাডামের কাছে? রুদ্র মাথা নিচু করে বলল, রুহির সাথে আলাপ হওয়ার কদিন পরেই একদিন নীলাঞ্জনা আন্টির ফোন আসে। আমি তো চিনতাম না আগে আন্টিকে। তখন আমাকে বলা হয়, রুহির পৈতৃক অনেক সম্পত্তি আছে, এমনটি একটা বেশ বড় বাড়িও আছে। আমি যদি তার কথা মতো চলি তাহলে রুহির মৃত্যুর পর সব আমার হয়ে যাবে। আমিও লোভে। রুহি ঘৃণার নজরে তাকিয়ে আছে রুদ্র দিকে। রাগে অভিমানে তার গলা থেকে একটু শব্দও বের হলো না। অনি আবার বলা শুরু করলো, রুহি সিজোফ্রেনিয়াতে আক্রান্ত। মাকে হারানোর পর যখন বাবা নিখোঁজ হয়ে গেলেন, রুহির মনে তখন বিষণ্ণতা নেমে এসেছিল। অনেক প্রশ্ন তখন মাথায় ঘুরপাক খেত, কিন্তু তার যথাযথ উত্তর না পাওয়ার মনের মধ্যে চাপ বাড়তে লাগলো। সেটা এমন এক পর্যায়ে পৌঁছালো যেখানে থেকে রুহির হ্যালোসিনেশন শুরু হলো। ওর মনে হতো কে একজন যে একদম ওর মতো দেখতে, ওর ক্ষতি করতে চায়। ওই সময় দিদা ওকে ডাক্তার দেখায়। তারপর সে বাড়ি ছেড়ে আমার শহরে চলে আসে। ভালো ট্রিটমেন্টের পাশাপাশি দিদা আর আমার বাবা মা মিলে রুহির অন্ধকার জীবনে আলো নিয়ে আসে। রুহি সুস্থ হয়ে যায়। ওর জীবন থেকে সেই অভিশাপ বিদায় নেয়। দিদা রুহির বিয়ের আগে রুদ্রকে সবটাই জানিয়ে দেয়। কোনো কিছু গোপন রাখা হয়নি। সেই সুযোগটাই নিয়েছিল নীলাঞ্জনা দেবী। রুদ্র সাথে মিলে রুহিকে আবার অসুস্থ করার প্ল্যান তৈরি করা হয়। সেদিন রুহির রুমে ওষুধগুলো দেখে বুঝে গিয়েছে ওই ওষুধগুলো খেলে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। ওই ওষুধ খেয়ে রুহির মনে চাপ আরও বাড়ছিল। তার সাথে বিভিন্ন ভৌতিক বই রুদ্র রুহিকে পড়ার জন্য দিত। একাকিত্বের মধ্যে রুহির আবার সিজোফ্রেনিয়া বাড়তে থাকে। আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য ভিডিও কলে রুদ্র বলতো সে রুহির পেছনে একটা ছায়া দেখতে পাচ্ছে। সব মিলিয়ে রুহির মনে চাপ সৃষ্টি করা হতো। আর তার ফলে হ্যালোসিনেশন এমন আকার ধারণ করলো যে রুহি রোজ রাতে সেই অবয়বকে দেখতে শুরু করলো। রুহি অসহায়ের মতো অনির দিকে তাকিয়ে বলল, আসলে এসব সত্যি নয়, এগুলো হ্যালোসিনেশন। হিরণময় বাবু বললেন, এসবের জন্য কিছুটা আমিও দায়ী। আমার তোর পাশে থাকা উচিত ছিল, কিন্তু আমি তোর মায়ের খুনিকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। আমায় ক্ষমা করে দিস মা, তোর বাবা তোর পাশে থাকতে পারিনি। অনি এবার নীলাঞ্জনা দেবীর দিকে তাকিয়ে বলল, কি পেলেন এইসব করে? আপনি রূপাঞ্জনা আন্টিকেও তেলে তেলে মারলেন। দিনের পর দিন হিরণময় আঙ্কেলের সাথে দূরত্ব তৈরি করার জন্য ঝগড়ার সৃষ্টি করতেন। আন্টি নিজের বোনকে অবিশ্বাস না করে নিজের স্বামীকে অবিশ্বাস করতেন। আপনি চাইলে রুহিকেও একেবারে শেষ করে ফেলতে পারতেন, কিন্তু আপনার অতৃপ্ত আত্মা তাতে খুশি হতো না। কি পেলেন এমন সর্বনাশা খেলায়? পুলিশ ধরে নিয়ে গেলেন নীলাঞ্জনা দেবী আর রুদ্রকে। হিরণময় বাবু চোখ বন্ধ করে বললেন, রূপাঞ্জনা, আমি পেরেছি তোমার খুনিকে ধরতে আর রুহিকে বাঁচাতে। আমি এবার ঘরে ফিরব। আমাদের রুহিকে যে সুস্থ করতেই হবে। রুহি আবার দেখতে পাচ্ছে তার সেই অবয়বকে, যে ছায়া হয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। চিৎকার করে উঠল রুহি, না, তুমি যেও না, মিলিয়ে যেও না। আমি তোমাকে আর ভয় পাই না। এবার ভয় দেখালে আমি সাহস নিয়ে তোমার দিকে এগিয়ে থাকব। তোমার থেকেও ভয়ঙ্কর মানুষের সাথে আমি কদিন ধরে বাস করেছি। আমি আর কোনো কিছুতে ভয় পাই না। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল রুহি। অনি তাকে সামনে নিল। দিদা দেখতে পাচ্ছে রুহি আর অনির ছায়া এক হয়ে গেল। অনি তো কথা দিয়েছিল সে রুহির ছায়া হয়ে থাকবে। অনি মনে মনে বলল, রুহির জন্য আমি সব অনুভূতি চাপা দিয়ে সারা জীবন বন্ধু হয়ে পাশে থাকব। সমাপ্ত।